সবাইকে টিচার ওয়াইজ ইংলিশ টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী। তোমরা এই বইটি অবশ্যই সবাই পেয়েছো। এটি হচ্ছে ইংলিশ বই, অর্থাৎ তোমাদের জন্য এই বইটি 2024 সালে ডিজাইন করা হয়েছে। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, নাম হচ্ছে নেচার্স টাইপিস্ট্রি। তো টাইপিস্ট্রি শব্দের অর্থটা কি আসলে? রঙিন পশমি সুতা দ্বারা অলঙ্কৃত চিত্রিত কাপড় খণ্ড। তাহলে নেচার্স মানে হচ্ছে প্রকৃতির চাদর, প্রকৃতির চাদর অর্থাৎ প্রকৃতির কাপড় খণ্ড। আসলে এই ট্যাপিস্ট্রি শব্দটি এখানে সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রকৃতি যা কিছু সৌন্দর্য আছে সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হলো 2.1.1 এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এখানে তিনটি চিত্র দেওয়া আছে, অর্থাৎ রেইনি ডে, বৃষ্টির দিনের উপরে চিত্র দেওয়া রয়েছে। এ ফগি উইন্টার মর্নিং, এক কথায় একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, আরেকটি হচ্ছে স্টর্মি নাইট, একটি ঝড়ো রাত। এই তিনটি সাবজেক্টের উপরে, তিনটি বিষয়ের উপরে এখানে চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রের উপরে আসলে আমাদের নিজস্ব ডেসক্রিপশন লিখতে হবে নিজের ভাষায়, অর্থাৎ ইংরেজিতে আমরা এটা ডেসক্রিপশন লিখব। তারপরে ফিলিংস, অর্থাৎ নিজের যে ফিলিংস, নিজের যে অনুভূতি, সেটাও আমরা ইংরেজিতে লিখব। তারপরে 2.1.2তে আসলে এখানে মোট 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের উত্তরও আমরা লিখব। আশা করছি সমস্তটা ভিডিও জুড়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করছি। নেচার্স টাইপিস্ট্রি। প্রথমে দেখে নিই আমাদের জন্য কি নির্দেশনা দেয়া আছে। Look at the following illustrations and describe them in your own words. Also write how you feel on those situations. নিচের ছবিগুলো দেখো এবং নিজের ভাষায় বর্ণনা করো। এসব পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো তাও লেখো। তো এখানে এই যে রেইনি ডের উপরে চিত্র দেয়া আছে। নাম্বার 2 ফগি উইন্টার মর্নিং উপরে এখানে চিত্র দেওয়া আছে। নাম্বার 3 স্টর্মি নাইটের উপরে চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলোর সাপেক্ষে এখানে কি কি ডেসক্রিপশন হবে তিনটার উপরে, অর্থাৎ এই ঘরে আমরা একটা লিখব এই রেইনি ডে এবং এখানে আমার ফিলিংস। তারপরে এই ঘরে লিখব হচ্ছে এ ফগি উইন্টার মর্নিং, আর এখানে থাকবে মাই ফিলিংস। এই ঘরে বর্ণনা করব এ স্টর্মি নাইট, আর এখানে থাকবে মাই ফিলিংস। ঠিক আছে, তো আমরা একটু পরেই এটি বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখে নিই 2.1.2তে কি নির্দেশনা দেয়া আছে। এখানে দেয়া আছে ask and answer the following questions in pairs, then share your responses with the class. জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো, তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। অর্থাৎ এটা কিন্তু জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। তোমরা যখন ক্লাসে একত্রে বসবে দুজনে মিলে এগুলো আলোচনা করবে এবং তারপর এটা ক্লাসে শেয়ার করবে। এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, ডু ইউ লাভ নেচার? তুমি আসলে প্রকৃতিকে ভালোবাসো কিনা? এটা উত্তর কি হবে আমি একটু করে বলছি। হ্যাভ ইউ রেড এনি পোয়েম অন নেচার? তুমি কি কোনো প্রকৃতির উপরে তুমি কোনো কবিতা পড়েছো কিনা? হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম? কিভাবে কবি কবিতার মধ্যে প্রকৃতিকে চিত্রিত করে? ডি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস অর মেটাফোর টু ডিসক্রাইব নেচার? অর্থাৎ প্রকৃতিকে বর্ণনা করার জন্য হি মানে কবি কি কোনো সাহিত্যিক কোনো উপাদান যেমন রাইমিং স্কিম, ইমেজ বা মেটাফোর ব্যবহার করে কিনা? ওকে, ই হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অব লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো যে লিটারারি এলিমেন্টসের যে ব্যবহার কবিতাটিকে আরও আনন্দদায়ক করে তোলে? তাহলে এই 5টি প্রশ্নের উত্তর সহ এবং উপরে যে 3টি ডেসক্রিপশন এবং ফিলিংস এই বর্ণনা সহ আমি এখন এক এক করে আলোচনা করতে যাচ্ছি। প্রথমটি হলো এ রেইনি ডে। অন আ রেইনি ডে ইট রেইনস অল ডে লং। একটি বৃষ্টির দিনে সারাটা দিন বৃষ্টি হয়। এ রেইনি ডে ইজ ডাল অ্যান্ড গ্লুমি।
একটা বৃষ্টির দিন ডাল অসাড় হয় এবং বিমর্ষ হয়। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ থিক ক্লাউডস। আকাশ ঘন মেঘ দ্বারা আবৃত থাকে। দ্য স্কাই ইজ নট সিন, আকাশ দেখা যায় না। দ্য স্কাই টেকস অন আ গ্লোমি অ্যান্ড গ্রে অ্যাপিয়ারেন্স। আকাশ একটা বিমর্ষ এবং ধূসর বর্ণ ধারণ করে। নান ক্যান গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, কেউ ছাতা ছাড়া বাইরে যেতে পারে না। ওয়াটার স্ট্যান্ডস অন রোডস অ্যান্ড রোডস বিকাম মাডি অ্যান্ড স্লিপারি। পানি রাস্তার উপরে জমে যায় এবং রাস্তা কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়। দোজ হু হ্যাভ অফিসেস অ্যান্ড আদার বিজনেস go out with umbrellas over the head, shoes in hand, and clothes folded up to knee. যারা অফিসে এবং ব্যবসায় অন্যান্য ব্যবসার কাজে যায় তারা সাধারণত মাথায় ছাতা, হাতে জুতো এবং হাঁটুর উপরে কাপড় ভাঁজ করে বাইরে যায়। প্যাসার্স বাই অলসো মুভ ইন দ্য সেম ওয়ে। পথিকরাও একইভাবে চলাচল করে। সামটাইমস পিপল স্লিপ অ্যান্ড ফল অন দ্য মাডি রোড। মাঝে মাঝে মানুষ পিছলে পড়ে যায় এবং কদমাক্ত রাস্তার উপরে পড়ে যায়। হোয়েন ইট রেইনস ইন টরেন্টস, যখন মুষলধারে বৃষ্টি হয়, পিপল গেট ড্রেন্সড অ্যান্ড স্টপ মিডওয়ে, মানুষ ভিজে যায় এবং মাঝপথে থেমে যায়। দ্য পুয়ার সাফার মাস অন আ রেইনি ডে। গরিবরা বৃষ্টির দিনে অনেক কষ্ট ভোগ করে। দে ক্যান নট গো আউট ইন সার্চ অফ ওয়ার্ক অ্যান্ড ক্যানট আর্ন দেয়ার ডেইলি ফুড। তারা কাজের সন্ধানে বাইরে যেতে পারে না এবং তাদের দৈনন্দিন খাবার জোগাড় করতে পারে না। দে পাস দ্য ডে থ্রু সাফারিংস, তারা কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করে। দ্য পুয়ার হু ল্যাক শেল্টার অ্যান্ড প্রোটেকশন ফ্রম দ্য এলিমেন্টস বিয়ার দ্য ব্রান্ট অফ আ রেইনি ডে। গরিবদের যাদের আশ্রয় এবং প্রোটেকশনের অভাব রয়েছে তারাই এই বৃষ্টির দিনের যে যন্ত্রণা বহন করে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডু নট গো টু স্কুল, অধিকাংশ শিক্ষার্থী স্কুলে যায় না। অনলি আ ফিউ গো টু স্কুল বাট দে গেট ড্রেন্সড অন দ্য ওয়ে, অল্প সংখ্যক শিক্ষার্থী স্কুলে যায় কিন্তু তারা পথেই ভিজে যায়। সো ক্লাসেস আর নট হেল্ড অ্যান্ড ইট ইজ আ ডে অফ গ্রেট জয় টু দেম, তাই ক্লাস আসলে হয় না এবং এটা তাদের কাছে অনেক আনন্দের ব্যাপার। আদার পিপল অলসো স্টে অ্যাট হোম অ্যান্ড পাস দ্য ডে উইদাউট ডুইং এনিথিং, অন্যান্য মানুষ গৃহে অবস্থান করে এবং কোনো কাজ করা ছাড়াই তারা দিন অতিবাহিত করে। এটি হচ্ছে রেইনি ডে সম্পর্কে আমি যতটুকু জানি, এটি শুধু ডেসক্রিপশনটা দেওয়া হলো। এখন আমার ফিলিংস কী, অর্থাৎ এই বৃষ্টির দিন সম্পর্কে আমার কি ফিলিংস সেটা আমি এখন বর্ণনা করছি। আই ফিল এনজয়েড আ লট অন আ রেইনি ডে, অর্থাৎ বৃষ্টির দিনে আমি খুব বেশি উপভোগ করি। হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয়, মাই মাইন্ড ডান্সেস উইথ মেরিমেন্ট, আমার মন আনন্দে নেচে ওঠে। আই লাইক টু স্টে অ্যাট হোম অন আ রেইনি ডে, বৃষ্টির দিনে আমি বাড়িতে থাকতেই পছন্দ করি। আই অলসো লাইক টু স্লিপ অন দিস ডে, আমি এই দিনে ঘুমাতে পছন্দ করি। আই লাইক টু ইট খিচুড়ি স্পেশালি অন দিস রেইনি ডে, এরকম বৃষ্টির দিনে বিশেষ করে আমি খিচুড়ি খেতে পছন্দ করি। এটা আমার ফিলিংস যে আমি আসলে রেইনি ডেতে কী করি, আমার কি অনুভূতি সেটা আমি বর্ণনা করলাম। এর পরেরটি হলো এ ফগি উইন্টার মর্নিং, অতকাল একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। A foggy winter morning is cold and dismal and is covered with mist. একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল ঠান্ডা থাকে এবং এটি কুয়াশা দ্বারা আবৃত থাকে। এভরিথিং সিমস হ্যাজি, সব কিছু অস্পষ্ট মনে হয়। ওয়ান ক্যান হার্ডলি সি অ্যান্ড আইডেন্টিফাই থিংস অ্যাট আ
ডিস্টেন্স, যে কেউ দূরের জিনিস দেখতে পায় না এবং চিহ্নিত করতে পারে না। দ্য গ্রাসেস বিলো আর ওয়েট উইথ ডিউ অ্যান্ড sparkle like pearls in the sunbeams. ঘাসগুলো আসলে ভেজা থাকে, শিশির দ্বারা ভেজা থাকে এবং এগুলো আসলে যখন সূর্যের আলো পড়ে তখন পালসের মতো চকচক করে। যেমন পিপল উইয়ার ওয়ার্ম ক্লথস টু কিপ দ্যামসেলস ওয়ার্ম, অর্থাৎ মানুষ কি করে, মানুষ মানে এই সমস্ত পোশাক পরিধান করে তাদেরকে উষ্ণ রাখার জন্য, তাদের নিজেদেরকে উষ্ণ রাখার জন্য গরম পোশাকগুলো পরিধান করে। দ্য ওল্ড পিপল শিভার ইন কোল্ড, বৃদ্ধ মানুষ আসলে ঠান্ডায় কাঁপে। পিপল গেদার স্ট্র অ্যান্ড মেক ফায়ার্স অ্যাট ডিফারেন্ট প্লেসেস টু বাক্স ইন দ্য হিট, লোকজন কী করে, খড়কুটো সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে এবং সেখান থেকে উত্তাপ নেওয়ার জন্য আগুন পোহায়। দেন দ্য সান পিপস ওভার দ্য ইস্টার্ন হরাইজন অ্যান্ড স্টার্টস রাইজিং, তারপর সূর্য কী হয় যে পূর্ব আকাশে সূর্য উঁকি দেয় এবং উঠতে শুরু করে। নেচার টেকস অন আ চার্মিং অ্যাসপেক্ট, প্রকৃতির এরকম একটা চার্মিং অর্থাৎ আকর্ষণীয় দিক রয়েছে। দ্য টাচ অফ দ্য সান রেস মেক্স দ্য বার্ডস অ্যান্ড বিটস কোয়াইট হ্যাপি, সূর্যরশ্মির এই যে স্পর্শটা এটা পাখি এবং অন্যান্য প্রাণীগুলিকে সুখী রাখে। ফার্মার্স গো টু দ্য ফিল্ডস অ্যান্ড বিগিন দেয়ার ডেস ওয়ার্ক, কৃষকেরা মাঠে যায় এবং তাদের দিনের কাজ শুরু করে। উইথ দ্য অ্যাডভান্সিং সান পিপল শার্ক অফ দ্য ফিলিং অফ কোল্ড অ্যান্ড সেট অ্যাবাউট দেয়ার ইউজুয়াল কোর্স অফ ওয়ার্ক, অর্থাৎ সূর্য বাড়ার সাথে সাথে অর্থাৎ সূর্য যখন অগ্রসর হয় অর্থাৎ তখনই কী করে মানুষ ঠান্ডার যে অনুভূতিটা ভুলতে থাকে এবং যথারীতি তারা কাজে মনোনিবেশ করে। দেন দ্য সিন অফ মিস্ট অ্যান্ড ফগ ডিসঅ্যাপিয়ার্স অ্যান্ড দ্য সানি মর্নিং পেভস দ্য ওয়ে ফর ম্যানস ডেইলি অ্যাক্টিভিটিস, বলা হচ্ছে যে এরকম কুয়াশার যে দৃশ্য এটি আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় এবং সানি মর্নিং মানে একদম সানি সূর্যালোক যেটা সকাল, এটি কিন্তু মানুষের দৈনন্দিন যে দায়িত্ব রয়েছে সেটা করার জন্য পথ পরিষ্কার করে দেয়। এখন এই একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল সম্পর্কে আমার কি অনুভূতি সেটা এখন বলা হচ্ছে। এখন এখানে বলা হচ্ছে আই ডোন্ট লাইক এ ফগি উইন্টার মর্নিং, বলা হচ্ছে যে আমি একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকালকে পছন্দ করি না। আই ফিল ভেরি কোল্ড অ্যান্ড আনকমফর্টেবল ইন দ্য উইন্টার মর্নিং, শীতের সকালে আমি খুব ঠান্ডা অনুভব করি এবং অস্বস্তি অনুভব করি। ইন অ্যাডিশন পুয়ার পিপল সাফার ফ্রম cold and because they cannot buy warm clothes to put on, বলা হচ্ছে যে এছাড়াও গরিব মানুষ যারা আছে তারা কিন্তু ঠান্ডায় কষ্ট ভোগ করে কারণ তারা গরম পোশাক কিনতে পারে না। হাউএভার দো আই ডিসলাইক ফগি উইন্টার মর্নিং, যদিও আমি এরকম কুয়াশাচ্ছন্ন শীতের সকালকে অপছন্দ করি, তবুও আই লাইক টু ইট ভাপা পিঠে ওয়ান কাইন্ড অফ উইন্টার কেকস ইন বাংলাদেশ, তারপরও আমি কিন্তু ভাপা পিঠে খেতে পছন্দ করি যা হলো বাংলাদেশের একটি শীতকালীন কেক পিঠা। ওকে, তাহলে তৃতীয়টা হচ্ছে এ স্টোরমি নাইট বিকামস টেরিবল অ্যান্ড ফিয়ারফুল, একটা ঝড় রাত খুবই ভয়ঙ্কর এবং ভীতিজনক হয়। ইট অকার্স স্পেশালি ইন দ্য মান্থ অফ চৈত্র অ্যান্ড বৈশাখ, এটি বিশেষ করে চৈত্র এবং বৈশাখ মাসে সংঘটিত হয়। নেচার লুকস ভেরি গ্লোমি অ্যান্ড এ স্টোরমি নাইট, নেচার লুকস ভেরি
গ্লোমি অন আ স্টর্মি নাইট, অর্থাৎ ঝড়ো রাতে প্রকৃতি অত্যন্ত বিমর্ষ থাকে। অন আ স্টর্মি নাইট দ্য ওয়াইন্ড ব্লোস ভায়োলেন্টলি অ্যান্ড রেইনস কন্টিনিউয়াসলি। একটা ঝড়ো রাতে বাতাস ভয়ঙ্করভাবে প্রভাবিত হয় এবং নিয়ন্ত্রণভাবে বৃষ্টি হয়। There are terrible sounds produced all around in the stormy night. যে এখানে যে টেরিবল সাউন্ডস মানে একটা ভয়ঙ্কর শব্দ সৃষ্টি হয় চারিদিকে ঝড় রাতে, হ্যাঁ। দ্য হোল স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, যে পুরো আকাশটায় মেঘ দ্বারা আবৃত থাকে। থান্ডার বোল্ট সাউন্ডস হিট আওয়ার এরিয়ার্স ভিগোরাসলি, বজ্রপাতের ধ্বনি আমাদের কানকে ভয়ঙ্করভাবে হিট করে, অর্থাৎ যন্ত্রণা দেয়। ইট সিমস এভরিথিং ইজ গেটিং ক্রাশড, এটা মনে হয় যে সব কিছু ধ্বংস হতে যাচ্ছে। দ্য থান্ডার বোল্টস অ্যান্ড লাইটিং ফ্রাইটেন পিপল, বজ্রের ধ্বনি এবং বিদ্যুতের চমকানে মানুষকে বিস্মিত করে, অর্থাৎ মানুষকে ভয় প্রদান করে। ইট লাস্টস ফর এ ফিউ আওয়ার্স লাইক 1 or 2, এটা কয়েক ঘন্টা ধরে থাকে, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো থাকে। আফটার দ্য স্টর্ম এ সিন অফ হ্যাভক ইজ সিন অল অ্যারাউন্ড, অর্থাৎ ঝড়ের পরে ধ্বংসযজ্ঞের একটা দৃশ্য চারিদিকে দেখা যায়। মেনি হাউজেস আর ব্লাউন অ্যাওয়ে অ্যান্ড মেনি পিপল বিকাম হোমলেস অ্যান্ড হেল্পলেস, অনেক বাড়ি আসলে উড়িয়ে নিয়ে যায় এবং অনেকগুলো মানুষ গৃহহীন এবং অসহায় হয়ে পড়ে। ট্রিজ অ্যান্ড প্লান্টস আর আপরুটেড, গাছপালা এবং উদ্ভিদের যে রয়েছে এগুলো কিন্তু সমূলে উৎপাটিত হয়। অ্যান্ড মেনি ব্রাঞ্চেস আর ব্রোকেন ডাউন, অনেক ডালপালা ভেঙে পড়ে। এ গ্রেট ডিল অফ প্রপার্টি ইজ ডিস্ট্রয়েড, অনেক সম্পদের ক্ষতি সাধন হয়। সামটাইমস হিউম্যান লাইফস আর লস্ট ইন এ স্টর্মি নাইট, মাঝে মধ্যে ঝড়রাতে মানুষ মারা যায়, অর্থাৎ জানমালের ক্ষতি সাধন হয়। আফটার অল এ স্টর্মি নাইট ইজ অ্যান অ্যাকার্সড নাইট অফ ফিয়ার অ্যান্ড ডিস্ট্রাকশন, মোটের উপরে বলা যেতে পারে যে একটা ঝড়রাত হলো একটা ভয় এবং ধ্বংসের একটা অভিশপ্ত রাত। ইন আ ওয়ার্ড ইট কাজেস গ্রেট লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, এক কথায় এটা জীবন এবং সম্পদের প্রচুর ক্ষতি সাধন ঘটায়। হাউএভার এ স্টর্মি নাইট ইজ আ নাইট অফ হরর অ্যান্ড ডিস্ট্রাকশন, যাই হোক একটা ঝড়রাত হলো ভয় এবং ধ্বংসের একটা রাত। তাহলে এই স্টর্মি নাইট সম্পর্কে আমার কি ফিলিংস সেটি এখন আমি বর্ণনা করতে যাচ্ছি। পার্সোনালি আই ফিল ফ্রাইটেন্ড ইন আ স্টর্মি নাইট, যে ব্যক্তিগতভাবে আমি ঝড়ো রাতে ভয় অনুভব করি। বিকজ এ স্টর্মি নাইট ব্রিংস নাথিং বাট ডিস্ট্রাকশন, কারণ এটা আসলে ধ্বংস ছাড়া, অর্থাৎ ঝড়রাত ধ্বংস ছাড়া কিছুই দেয় না, কিছুই প্রদান করে না। হোয়েন আই স্টর্ম অ্যাপিয়ার্স আই অলওয়েজ রিমেম্বার মাই অলমাইটি টু ওভারকাম মাই ফিয়ার, যখন ঝড় শুরু হয় তখন সবসময় আমি আমার স্রষ্টাকে স্মরণ করি আমার ভয়টাকে দূর করার জন্য। হাউএভার উই ক্যানট স্টপ দ্য ফেস অফ নেচার, যাই হোক আমরা প্রকৃতির যে গতি এটাকে থামাতে পারি না। বাট উই অল শুড বি কশাস অফ ন্যাচারাল ক্যালামিটি, কিন্তু আমাদের সকলেরই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতন হওয়া উচিত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2.1.2-তে 5টি যে কোয়েশ্চেন ছিল তার উত্তরগুলো আমি এখন প্রদান করছি। প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে ডু ইউ লাভ নেচার, তুমি কি প্রকৃতিকে ভালোবাসো? এখানে শুধু ইয়েস উত্তর হবে যে ইয়েস আই লাভ নেচার, আমি প্রকৃতিকে ভালোবাসি। দ্বিতীয় প্রশ্ন হলো হ্যাভ ইউ রেড এনি পোয়েম অন নেচার, তুমি কি প্রকৃতির উপর কোনো কবিতা পড়েছো? এটা উত্তরটা কি হবে যে ইয়েস আই হ্যাভ রেড আ পোয়েম অন নেচার নেমলি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড রিটেন বাই উইলিয়াম
ওয়ার্ডসওয়ার্থ, যে হ্যাঁ আমি প্রকৃতির উপরে একটা কবিতা পড়েছি, যেটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং কবিতাটি হলো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এরপরে সি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হাউ ডাজ দ্য পয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পয়েম। কবি কিভাবে কবিতায় প্রকৃতিকে চিত্রিত করে? উত্তরটা হবে দ্য পয়েট ডিপিক্টস নেচার ইন দ্য পয়েম থ্রু হিজ অর হার পার্টিকুলার সেন্সিবিলিটি অর ইমোশন। অর্থাৎ কবি কবিতার মধ্যে প্রকৃতিকে তার নির্দিষ্ট সেন্সিবিলিটি, ধারণাবোধ থেকে এবং আবেগ থেকে চিত্রিত করেন। এরপরে ডি নাম্বার কোয়েশ্চেনে রয়েছে ডাজ হি ইউজ any literary elements like rhyming scheme, images or metaphor to describe nature? উত্তরটা হবে yes, he uses literary elements like rhyming scheme, images or metaphor to describe nature. যে হ্যাঁ তিনি আসলে সাহিত্যিক যে উপাদান যেমন রাইমিং স্কিম, ইমেজ, মেটাফোর প্রকৃতিকে বর্ণনা করার জন্য ব্যবহার করে থাকেন। পরের কোশ্চেনটি হলো ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারি এলিমেন্টস মেক্স দ্য পয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো যে এরকম সাহিত্য যে উপাদানের যে ব্যবহারগুলো কবিতাকে আরও মজাদার করে তোলে? উত্তরটা হবে ইয়েস, আই থিঙ্ক দ্য ইউজ অফ লিটারি এলিমেন্টস মেক্স দ্য পয়েম ইন্টারেস্টিং। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই পুরো পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।